মধ্যরাতে মেয়ের জন্মদিন করে ফেরার সময় বিশ্বনাথ নামের এক লয়ারের পরিবারের উপর কিছু মানুষরূপী পশু মিলে ধর্ষণ করে। এই ঘটনার ফলে বিশ্বনাথের সবকিছু উলটপালট হয়ে যায়। বিশ্বনাথ নোটিস করে যত দিন যাচ্ছে মহিলাদের সাথে এই নোংরাতম কাজের মাত্রাটা বেড়ে চলেছে। কোনো মহিলাই কোথাও সেফলি আসা যাওয়া করতে পারছে না। বাচ্চা থেকে শুরু করে জোয়ান বুড়ো কেউ এই জানোয়ারগুলোর হাত থেকে রক্ষা পাচ্ছে না। অবশ্যই বিশ্বনাথ এই নরপিশাচগুলোকে শাস্তি দেওয়ার জন্য এবং সবার সামনে নিয়ে আসার জন্য এমন একটা মাস্টার প্ল্যান করে যেটা আপনার আমার সবার কল্পনার বাইরে। আজকের এই মুভিটা যেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির হুবহু চিত্র। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বলছি 2021 সালের তেলেগু ক্রাইম থ্রিলার মুভি লয়ার বিশ্বনাথের কথা। মুভি শুরুতেই আমরা দেখি কিছু লোক মিলে একটা লোককে মারার জন্য তারা করছে। লোকগুলো সেই লোকটাকে ধরে অনেক মারধর করে, এমনকি একজন তো এক পর্যায়ে কাচের একটা বোতল ভেঙে লোকটার পেটে ঢুকিয়ে দেয়। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে আশেপাশের লোকজন ছুটে আসতে শুরু করলে এরা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। বেচারা ব্যথায় যন্ত্রণার নিচে পড়ে চটপট করছে। আর এই মানুষগুলো তাকে হসপিটাল না নিয়ে গিয়ে উল্টো বলাবলি করছে, ভালোই হয়েছে, রেপিসদের বাঁচাতে গিয়েছিলে না, এইবার ঠেলা সামলাও। তৎক্ষণাৎ ঘটনাস্থলে সেখানে পুলিশ এসে হাজির। আর পুলিশ আসতে লোকটা তাদের সামনে কিছু একটা দেখিয়ে দেয়। সেখানে যাওয়া মাত্রই আমরা দেখি সেখানে খুবই খারাপ অবস্থায় দুটো মেয়ে পড়েছিল। তাদেরকে উদ্ধার করে লোকটাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। ঠিক টাইম হসপিটাল নিয়ে আসার ফলে কোনো রকমের লোকটা বেঁচে গেছে। তবে কে লোকটা, কেন বা তার উপর আক্রমণ করা হয়েছে, সবকিছু বোঝানোর জন্য সিনেমাদের একটু পিছনে নিয়ে যাওয়া হয়। লোকটার নাম হচ্ছে বিশ্বনাথ, একজন লয়ার, ওয়াইফ এবং 7-8 বছরের ছোট্ট একটা মেয়ে আকসারা। এই দুজনকে নিয়ে বিশ্বনাথের ছোট্ট একটা হাসি খুশি পরিবার। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা করানো, অফিসের জন্য রেডি হওয়া, এগুলোই তাদের ডেলি রুটিন। মেয়ে আকসারা বাপ মা দুজনের একেবারে চোখের মণি। আকসারাকে তারা অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে। তবে বিশ্বনাথের ওয়াইফ একটু অন্যরকম মাইন্ডের। কেউ ছোট মেয়ে হিসেবে আকসারাকে একটু আদর করলেও ওইটাও তার মোটেও পছন্দ হয় না। যেমন আকসারাকে স্কুলে পাঠানোর সময় স্কুল বাসওয়ালা যখন তাকে কুলে করে বাসে তুলে, ওইটাও পর্যন্ত তার পছন্দ হয় না, কেমন যেন লাগে। যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বিশ্বনাথও বেরিয়ে পড়ে তার কাজে যাওয়ার জন্য। যেহেতু লয়ার তাকে কোথায় যাবে বুঝতে তো পারছেন, আদালতে আর কি। তবে আদালতে আসতে এতটুকু বোঝা যায় এখানে বাকি লয়াররা বিশ্বনাথকে তেমন একটা পছন্দ করে না। কারণ বিশ্বনাথের হাতে আপাতত তেমন একটা কেস নেই, একটা ডিভোর্স কেস নিয়ে সে এখন কাজ করছে। একটু পর বিশ্বনাথের ক্লায়েন্ট এই মহিলাটা যখন সেখানে আসে, বাকি লয়ারগুলো পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনাথকে খোঁচা মারছিল। দেখো দেখো, আমাদের বিশ্বনাথ স্যারের ক্লায়েন্ট BMW করে চলে এসেছে, 2 বছর ধরে সামান্য একটা ডিভোর্স কেসের পিছনে ঘোরাঘুরি করছে, কিন্তু এখনো কিছু করতে পারেনি। এদিকে দেখা যায় মহিলাটার 2টা মেয়েও আছে। বিশ্বনাথের উপর অবশ্য একটু বিরক্ত হয়ে তাকে সে বলে, আজ 2 বছর হয়ে যাচ্ছে, আমি আপনাকে বলেছি ওই লোকটার সাথে আমি আর সংসার করতে পারছি না, তার টর্চার আমার আর সহ্য হচ্ছে না, যে কোনোভাবে তার থেকে আমাকে তালাকের ব্যবস্থাটা করে দিন। বিশ্বনাথ বলে, আপনি বারবার এখানে আসার কষ্টটা কেন করছেন? আপনার কেসের হিয়ারিং আসলে আমি আপনাকে কল করে জানাবো, যান এখন মেয়েদের নিয়ে বাসায় যান। বলে বিশ্বনাথ মহিলাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সিন চলে যায় সন্ধ্যের দিকে বিশ্বনাথের বাসায়, তার এবং তার ওয়াইফের উপর। বসে বসে টিভি দেখার সময় যে চ্যানেলটাই দিচ্ছিল না কেন এসব খবরের ছড়াছড়ি। এদিকে এই মেয়ের সাথে এরকম হয়েছে, ওইদিকে ওই মেয়ের সাথে এরকম হয়েছে, ধর্ষণ, মার্ডার, রেপ, সবগুলোই এইসবেরই খবর। এইসব দেখে বিশ্বনাথের ওয়াইফ বিশ্বনাথকে বলছিল, এইসব দেখে আজকাল আমার মন কেমন জানে ছটফট করে, আমাদেরই তো মেয়ে আছে, আমাদের আকসারাকে আদর করেও যদি কেউ একটু করে টাচ করে না, ওইটাও আমার কেমন যেন সহ্য হচ্ছে না। ওই ওয়াচম্যান এবং লন্ড্রিওয়ালাকে তুমি বলে দিবে যেন আকসারার গায়ে হাত দিয়ে যেন তাকে আর আদর না করে। বিশ্বনাথ তার ওয়াইফকে সান্ত্বনা দিয়ে বলে, এইসব কিছু নিয়ে তুমি বেশি টেনশন করো, এই জন্য এরকমটা তোমার মনে আসে, চিন্তা করো না, এরকম কিছু হবে না। এগুলো বলে টলে বিশ্বনাথ তার ওয়াইফকে সান্ত্বনা তো দেয়। কিন্তু পরের দিনে আকসারাকে পড়ানোর জন্য তার টিচার যখন বাসায় আসে, আকসারাকে ভালো করে পড়ানোর জন্য যখন টিচারটা তার পাশে গিয়ে বসে, এটা দেখেও বিশ্বনাথের ওয়াইফের কেমন যেন লাগে। অর্থাৎ সব কিছুতে তার এত পরিমাণে সন্দেহ ঢুকে গেছে, কিছু করার নেই, আসলে পরিস্থিতিটা যে ওরকম। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় ছোটোখাটো একজন নিউজ রিপোর্টার এই মেয়েটার উপর। কলেজ পড়ুয়া বয়সের কিছু ছেলেফেলেরা ওপেনলি এসে বার থেকে মদ কিনে নিয়ে যাচ্ছে, ড্রিঙ্কস করছে। মেয়েটা এইসবেরই ভিডিও করে নিউজ করছিল। এদের ধরে যখন জিজ্ঞাসা করে যে তোমাদের বয়সই বা কত, পড়ালেখার বয়সে তোমরা এইভাবে ড্রিঙ্কস করছো, মদ কিনে নিয়ে যাচ্ছ, এরা জিজ্ঞাসা করতেই এই বেয়াদবরা মেয়েটাকে ধরে উল্টাপাল্টা বলতে শুরু করে। তাকে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটা সবকিছু ভিডিও করে করে বলে, আজ এই বয়সে এই অবস্থার জন্য এই ছেলেগুলো দায়ী নয়, দায়ী হচ্ছে সেসব ওয়াইন শপ, সেসব বারগুলোই, যেগুলো এত অল্প বয়সী স্টুডেন্টদের কাছে এইসব নেশাগুলো বিক্রি করছে। এগুলোর বিরুদ্ধে জলদি কোনো অ্যাকশন না নেওয়া হলে বড় বড় অঘটন ঘটতেই থাকবে।
সিন শিফট পরের দিন কোর্টে। বিশ্বনাথ ওই যে একটা ডিভোর্স কেস নিয়ে কাজ করছিল, আজকে সেই কেসটার শুনানি। মহিলাটিকে এবং তার স্বামীকে কাঠগড়ায় উপস্থিত করা হয়। এরপর বিশ্বনাথ জাজকে সবকিছু বলতে শুরু করে। আমার ক্লায়েন্ট বলছে তার স্বামী তাদের ভালো করে দেখাশোনা করে না, সারাক্ষণ বাইরে নেশা নিয়ে পড়ে থাকে, বাসায় এসে তাকে অনেক মারধর করে, এজন্য সে তার কাছ থেকে ডিভোর্স চাই। অবশ্য মহিলাটার স্বামী ডিভোর্সের জন্য রাজি না, সে তার পরিবার নিয়ে একসাথে থাকতে চায়। বিশ্বনাথ যখন লোকটার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তখন লোকটা কান্না করে করে বলে, স্যার আমার ভুল হয়ে গেছে, পার্বতীর উপর হাত তোলাটা আমার উচিত হয়নি, দয়া করে আমি এই ডিভোর্সটা চাই না, আমি আমার 2 মেয়েকে বুকে জড়িয়ে পার্বতীকে নিয়ে একসাথে থাকতে চাই। বিশ্বনাথ বলে, আমাকে এসব কিছু বলে লাভ নেই, তুমি ভালো করে কসম করে বলো যে তুমি নেশা করা ছেড়ে দিবে এবং আর জীবনও তোমার স্ত্রী গায়ে হাত তুলবে না। এখানে বোঝা যাচ্ছে বিশ্বনাথ আসলে এই ডিভোর্সটা করে একটা পরিবারকে এভাবে নষ্ট করতে চাচ্ছিল না, এর চেয়ে বরং সে তাদের মেলানোর চেষ্টা করছে। কিন্তু মহিলা এতে কিছুতে রাজি না। বিশ্বনাথকে বলে, আপনি নিশ্চয়ই থেকে টাকা খেয়েছেন, আমি এর সাথে থাকবো না মানে থাকবই না। অবশ্য বিশ্বনাথের কথা, তোমাদের কিছুক্ষণের রাগ অভিমানের জন্য একটা পরিবার এভাবে ধ্বংস হয়ে যাবে, সাথে ধ্বংস হবে 2টা ছোট্ট মেয়ের জীবনও। ডিভোর্সের পর তাদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে যাবে লোক তাদের খোঁচা মারবে, সমাজে বাঁচা অনেক মুশকিল হয়ে যাবে। এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে হলেও সবকিছু ভুলে গিয়ে তোমাদের আবারও নতুন করে সংসার করা উচিত। এইসব শুনে বাচ্চা মেয়েগুলো কান্না করে করে বলতে শুরু করে, বাবা মা আমরা তোমাদের দুজনকে চাই, প্লিজ বাবা আমাদের ছেড়ে যেও না। বলে দৌড়ে গিয়ে তারা বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এইসব দেখে অবশেষে মহিলার মনও গলে যায়। ওই লোকটা সবার সামনে কথা দেয় যে সে আর কোনোদিনও নেশা করবে না, সাথে সে এখন থেকে তার পরিবারের পুরোপুরি খেয়াল রাখবে। এইভাবে বিশ্বনাথ ভেঙে যাওয়া একটা পরিবারকে জোড়া লাগিয়ে দিয়েছে। আর এই গান থেকে আমরা বুঝতে পারি কেস যেরকমই হোক না কেন, হারুক কিংবা জিতুক, বিশ্বনাথ সবসময় ন্যায়ের পক্ষে লড়াই করে। যাই হোক, কাজ কাম শেষ করে বাসার দিকে ফেরার সময় এই জায়গায় এসে রাস্তার পাশে বিশ্বনাথ দেখতে পাই কিছু লোক একটা বাচ্চা মেয়ের লাশ বুকে জড়িয়ে ধরে কান্না করছে। এটা দেখে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে বিশ্বনাথ জানতে পারে কাল রাতে নাকি কিছু লোক মিলে বাচ্চা মেয়েটির সাথে খারাপ করে তাকে এখানে মেরে ফেলে দিয়ে গেছে। এটা শুনে বিশ্বনাথের অনেক বেশি খারাপ লাগে। একটা বাচ্চা মেয়েকে পর্যন্ত তারা ছাড় দিল না। ওই রিপোর্টার মেয়েটাও সেখানে উপস্থিত ছিল আর এসব কিছু বলে বলে সে নিউজ করছে। বিশ্বনাথ হতবাক হয়ে তাকিয়ে আছে, এসব কি হচ্ছে দেশে? যেখানে যাচ্ছে শুধু এইসবই, বলাৎকার, মার্ডার, এসবেরই নিউজ। এমনকি ঘাতকরা এসব করে আবার মোবাইলে সেগুলো ভিডিও করে রাখে যাতে করে ব্ল্যাকমেল করা যায়। কোর্টে ডেলি ডেলি এরকম হাজারো কেস আসছে, যেগুলো দেখে বিশ্বনাথের আরও মন খারাপ। এইভাবে বিশ্বনাথের কয়েকদিন এইসবের মধ্যে কেটে যায়। সিন শিফটের কিছুদিন পর আজ আকসারার জন্মদিন। বিশ্বনাথরা সিদ্ধান্ত নিয়েছে আজ সারাদিন তারা ধুমধাম করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করবে, এদিক সেদিক ঘুরে বেড়াবে। বাসায় কেক কেটে আকসারার জন্মদিন সেলিব্রেট করা হয়, মন্দিরে যায়, এরপর খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে যায়। সারাদিন তারা এভাবে ঘোরাঘুরি করে পার করছে। এভাবে সারাদিন ঘোরাঘুরি করে রাতের দিকে বাসায় ফেরার সময় এই জায়গায় আসতে কিছু বকাটে ছেলে বেপরোয়াভাবে বাইক চালানোর ফলে বিশ্বনাথের স্কুটির একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আশপাশ থেকে মানুষজন তাড়াতাড়ি দৌড়ে আসে। এই অ্যাক্সিডেন্টের ফলে বিশ্বনাথের স্কুটিটাও ডিস্টার্ব করছে, স্টার্ট হওয়ার নামই নিচ্ছে না। এখন রাত হয়ে যাওয়ায় আশেপাশে কোনো মেকানিক শপও খোলা নেই। বিশ্বনাথ স্কুটিটা ওইখানে লক করে দিয়ে হেঁটে হেঁটে তার পরিবারকে নিয়ে সিএনজি স্টেশনের দিকে যেতে শুরু করে। রাতও অনেক হয়েছে, যার জন্য তেমন একটা গাড়িও দেখা যাচ্ছে না। শুধুমাত্র সেখানে একটা সিএনজি ছিল, যাকে গিয়ে বিশ্বনাথ জিজ্ঞাসা করে যে তাদের নিয়ে যেতে পারবে নাকি। এই সিএনজিওয়ালা তখন মোবাইলে কী সব ভিডিও দেখছে। বিশ্বনাথকে সোজাসুজি প্রথমে না করে দেয়, কিন্তু যখনই সে বিশ্বনাথের ওয়াইফ এবং তার মেয়েকে দেখে সাথে সাথে বলে ওঠে, আরে স্যার আপনার সাথে লেডিসও আছে? সরি আমি খেয়াল করিনি, উঠুন উঠুন, আমি আপনাদের নামিয়ে দিয়ে আসছি। বিশ্বনাথরাও সিএনজিটাতে উঠে পড়ে। কিছু দূর সামনে আসতেই এই গাড়ি থামিয়ে বিশ্বনাথদের বলে, স্যার পেটে একটু ডিস্টার্ব করছে, দয়া করে 5 মিনিট ওয়েট করুন, আমি একটু হালকা হয়ে আসছি। এদেরও কেয়ার করার, ড্রাইভারটা এসব বলে হালকা হওয়ার জন্য সাইডে চলে যায়। বিশ্বনাথের ওয়াইফ তাকে বলছিল, এই অটোওয়ালার বিহেভিয়ার আমার কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। বিশ্বনাথ বলে, প্রায় চলেই তো এসেছি, এত রাতে আর কোনো গাড়ি তো পাওয়া যাবে না, একটু অ্যাডজাস্ট করে নাও। যাই হোক, একটু পর অটোওয়ালাটা এসে আবারও গাড়ি টান দেয়। এখন দেখা যায় অল্প একটু সামনে আসতেই একটা লোক দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। অটোটাকে সে হাত দেখালে অটোটা তাকে লিফট দেওয়ার জন্য দাঁড়ায়। বিশ্বনাথের ওয়াইফ বলে, আরে এভাবে তুমি এই সময় জায়গা থেকে কীভাবে গাড়িতে তুলতে পারো? গাড়ি তো আমরা ঠিক করেছি। ওই লোকটা বলে, ম্যাডাম আর্জেন্টলি একটু সামনে যেতে হচ্ছে, প্লিজ প্লিজ একটু লিফট দিয়ে দিন। অটোওয়ালাটাও বলে, ম্যাডাম সমস্যা নেই, আমি একে সামনে বসিয়ে নিচ্ছি। এভাবে এক প্রকার জোর জবরদস্তি করেই লোকটা গাড়িটাতে ওঠে। আর এই অটোওয়ালা এবং এই লোকটা বারবার কেমন করে যেন পিছন দিকে তাকাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এদের উদ্দেশ্য খারাপ কিছুই। কিছু দূর সামনে আসতে বিশ্বনাথরা নোটিস করে তাদের যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা একটা ভুল রাস্তা, যেটা সোজা জঙ্গলের দিকে যাচ্ছে।
বিশ্বনাথ বলে, এ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ? এটা তো ভুল রাস্তা, এক্ষুনি গাড়ি থামা বলছি। এভাবে বিশ্বনাথ অনেক করে বলার পরও এরা কিছুতেই গাড়ি থামাচ্ছে না। অবশেষে সুনসান এই জায়গায় আসার পর তারা গাড়ি দাঁড় করায়। বিশ্বনাথ গাড়ি থেকে নেমে তাদের উপর রেগে যায়, বলে, এখানে কেন নিয়ে এসেছ? জানো আমি কে? আমি একজন লয়ার। উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে একেবারে জেলে ঢুকিয়ে দিব। এরা বিশ্বনাথের কোনো কথা শুনছে না। ওই যে মাঝ রাস্তা থেকে যে লোকটা উঠেছিল সেও এই অটোওয়ালার সাথে জড়িত। এদের লক্ষণ ভালো না দেখে বিশ্বনাথ মোবাইল বের করে তাড়াতাড়ি পুলিশকে কল করতে যাচ্ছিল কি এরা বিশ্বনাথের মোবাইলটা নিয়ে ভেঙে ফেলে। ঠিক ওই সময় সেখান দিয়ে এই লোকটা আসছিল। বিশ্বনাথ একে দেখে তাড়াতাড়ি তার কাছ থেকে সাহায্য চাই, বলে, স্যার ঠিক সময় এসেছেন, দেখুন না এরা আমাদের এখানে ভুল জায়গায় নিয়ে এসেছে, আমাদের সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করছে। এটা শুনে এ হেসে বলে ওঠে, আরে স্যার, আমি সবসময় রাইট টাইমে আসি, কিন্তু এ শালারে দেরি করে ফেলেছে, আর আপনাদের ভুল জায়গায় নিয়ে আসেনি, একদম সঠিক জায়গাতে নিয়ে এসেছে। অর্থাৎ এই লোকটাও এদের সাথে জড়িত। এবার এরা সবাই মিলে বিশ্বনাথের ওয়াইফের সাথে খারাপ করার চেষ্টা করতে শুরু করে। বিশ্বনাথ কোনোরকম এদেরকে থামিয়ে তার ওয়াইফকে বলে, কমলা তুমি বাচ্চাকে নিয়ে জলদি এখান থেকে পালিয়ে যাও। কমলাও আকসারাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এই হিংস্র জানোয়ারগুলো তাদের পিছনে ধাওয়া করছে। এদিকে বিশ্বনাথ কোনোরকমের ওই অটোওয়ালাকে মেরে তার ওয়াইফ এবং বাচ্চাকে বাঁচানোর জন্য ছুটে যায়। পুরাই জঙ্গল টাইপের একটা এলাকা। এদিকে পালাতে পালাতে এক পর্যায়ে এরা কমলাকে ধরে নেয়। আকসারা বিষয়টা ঠেরও পায় না, কারণ তারা কমলার মুখ চেপে ধরেছিল। আকসারা তার মা বাবাকে ডেকে ডেকে কান্না করে যাচ্ছে। এদিকে বিশ্বনাথ হন্য হয়ে তাদের খুঁজছে। কমলা কোনোরকমের এর হাতে কামড় টামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসে আকসারাকে নিয়ে ওইখানে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কোনোরকমে তারা এখান থেকে বের হতে পারছে না, কারণ এই হিংস্র পশুগুলো তাদের ভুক মেটানোর জন্য তাদের পিছনে লেগেই আছে। অবশেষে কমলা আকসারাকে সেখানে একটা ড্রামের ভিতরে লুকিয়ে দিয়ে সেও ড্রামটার পিছনে লুকিয়ে পড়ে। বিশ্বনাথ তাদের খুঁজতে খুঁজতে প্রায় সেখানে চলে এসেছিল, কিন্তু যখনই কমলা বিশ্বনাথকে ডাক দিতে যাবে তখন পিছন থেকে এই জানোয়ার এসে তাকে ধরে নেয়। এরপর তারা ড্রামের ভেতর থেকে আকসারাকেও ধরে ফেলে। বিশ্বনাথ তাদের বাঁচানোর জন্য তাড়াতাড়ি ছুটে যায়, কিন্তু দুই রাস্তার মোড়ে এসে তাকে থেমে যেতে হয়, কারণ একদিকে তার ওয়াইফ, অন্যদিকে তার মেয়ে। সে বাঁচাতে যাবে তো আগে কাকে বাঁচাতে যাবে, এটা এখন তার সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই বিশ্বনাথ আগে মেয়েকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। গিয়ে অটোওয়ালাটার অনেক হাতে পায়ে ধরছে যে তার মেয়ে ছোট, তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এই জানোয়ার কিছুতে আকসারাকে ছাড়ছে না, উল্টো বিশ্বনাথকে মেরে সেখান থেকে চলে যেতে শুরু করে। অন্যদিকে বাকি দুজন বিশ্বনাথের ওয়াইফের সাথে খারাপ করার চেষ্টা করছে, সাথে সেগুলো মোবাইলে ভিডিও করছে। আবার তারা তাকে অনেক মারধরও করছিল। বেচারা বিশ্বনাথ কি করবে কিছু বুঝতে পারছে না। অবশ্যই বিশ্বনাথ সিদ্ধান্ত নেই, এইভাবে হাতে পায়ে ধরে কাজ হবে না, ইটের জবাব লোহা দিয়ে দিতে হবে। একটা লাঠি উঠিয়ে ছুটে যায় ওই অটোওয়ালাটাকে মারার জন্য। গিয়ে তাকে আচ্ছা মতো পিটিয়ে আকসারাকে বাঁচিয়ে নেয়। এই হারামজাদাকে সে অনেক মারে, মেরে একেবারে অবস্থা খারাপ করে দেয়। তারপর সে ছুটে যায় তার ওয়াইফ কমলাকে বাঁচানোর জন্য। দৌড়ে এসে এদের দুজনকেও মেরে কমলাকেও বাঁচিয়ে নেয়। এদেরকেও মেরে ধরে এরা যে মোবাইলটাতে ভিডিও করছিল, বিশ্বনাথ মোবাইলটা এবং তার পরিবারকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে শুরু করলে এরাও অটো নিয়ে আবারও তাদের পিছু নিতে শুরু করে। মানে কিছুতেই এরা বিশ্বনাথের পিছু ছাড়ছে না। অবশ্যই এইভাবে পালাতে পালাতে কিছু দূর সামনে যাওয়ার পর বিশ্বনাথরা দেখে সামনে থেকে একটা পুলিশের গাড়ি আসছে। সাথে সাথে পুলিশের গাড়িটা থামিয়ে পুলিশের কাছ থেকে তারা সাহায্য চায়। পুলিশদের দেখে এই জানোয়ারগুলো তাদের অটো ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফাইনালি পুলিশরা সেফলি বিশ্বনাথের বাসায় পৌঁছে দেয়। আজকের এই রাতটা বিশ্বনাথদের জন্য কী যে একটা রাত ছিল। এখন তারা শুয়ে শুয়ে ওইটা নিয়ে টেনশন করছে, চোখে ঘুম নেই, আজ কী যে হয়ে যেত। ছোট্ট মেয়ে আকসারা তো এখন ওই ঘটনা থেকে বেরিয়ে হতে পারছে না। ঘুমের মধ্যেও সে ভয় চিৎকার দিয়ে উঠছে। বিশ্বনাথ এবং তার ওয়াইফও টেনশন করছে, তাদের সাথে যে এরকম কিছু একটা হবে ওটা তারা কল্পনাতেও আনেনি। তারপরও তারা এটা নিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছে। সেফলি তারা বাসায় আসতে পেরেছে, ওইটাই অনেক কিছু। সিন শিফটের পরবর্তী দিন বিশ্বনাথ তার কাজে আসলে কমলা তাকে কল করে জানায় আকসারা নাকি স্কুল থেকে এখনও বাসায় ফিরেনি। বাস ড্রাইভারের কাছে কল করেছে, কিন্তু সে বলছে আকসারা নাকি বাসে উঠেনি, স্কুলে যায়নি। এটা শুনে বিশ্বনাথের টেনশন আরও বেড়ে যায়। বিশ্বনাথ কমলার কল কেটে তাড়াতাড়ি আকসারা স্কুলে কল দেয়। প্রিন্সিপালকে বলে, ম্যাডাম আমার মেয়ে এখনও বাসায় ফিরেনি। প্রিন্সিপাল ম্যাডাম তাকে জানায় স্কুল নাকি অনেক আগে ছুটি হয়ে গেছে, সব বাচ্চারাও চলে গেছে। তারপরও বিশ্বনাথ সাথে সাথে স্কুলে ছুটে আসে এইটা চেক করার জন্য যে আকসারা এখানে কোনো রুমে ফেসে যায়নি তো। স্কুলের দারোয়ান, বাস ড্রাইভার সবার কাছ থেকে জিজ্ঞাসা করলে সবাই বলছে আকসারা নাকি আজ স্কুলে আসেনি। বিশ্বনাথ সাথে সাথে কমলাকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি সকালে তাকে বাস অবধি পৌঁছে দাওনি? কমলা বলে, সে আমার জন্য দাঁড়ালে তো পৌঁছে দেব, আমার আসার আগে আগে সে নিজে নিজে চলে গেছিল। বিশ্বনাথ কমলাকে অনেক বকা দেয়, বলে এটা কি করলে তুমি? আমরা কখনো তাকে একা ছেড়েছি?
এরপর বিশ্বনাথ পুরো এলাকা, পুরো বাজার আকসারার ফটো দেখিয়ে দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। সব জায়গায় খোঁজাখুঁজি করার পর অবশেষে পুলিশ স্টেশন যায়। গিয়ে পুলিশকে আকসারার মিসিং কমপ্লেন দেয়। বিশ্বনাথ গিয়ে একটা মিসিং কমপ্লেন দিতে না দিতেই সেখানে আরও কিছু লোক আসে এভাবে তাদের সন্তানেরও মিসিং কমপ্লেন দেওয়ার জন্য। পুলিশও বিশ্বনাথকে বলে, স্যার কি হচ্ছে দেশের মধ্যে কিছু বুঝতে পারছি না, এইভাবে ডেলি ডেলি মিসিং কমপ্লেন আসছে। যাক, আপনারা বাসায় যান, আমরা আপনার মেয়েকে খোঁজার কাজে লেগে পড়ছি। কথা মতো পুলিশরাও সাথে সাথে তাদের এনকোয়ারি শুরু করে। যাদের যাদের উপর সন্দেহ, ওই টিউশন মাস্টার, বিল্ডিংয়ের ওয়াচম্যান সবাইকে তুলে নিয়ে এসে আচ্ছা মতো ধুলাই করে করে জিজ্ঞাসা করছে, কিন্তু সবাই বলছে তারা কিছু জানে না। এর পরের দিনে পুলিশ বিশ্বনাথকে কল করে জানায়, স্যার এরকম এরকম জায়গায় একটা ডেড বডি পাওয়া গেছে, ফর্মালিটিসের জন্য আপনাকে এসে একটু চেক করে যেতে হবে। বিশ্বনাথ অবশ্য এ ব্যাপারে কমলাকে কিছু বলে না, কারণ সে অনেক কান্না করবে। পরবর্তী সিনে বিশ্বনাথ সেই জায়গায় গিয়ে উপস্থিত। আকসারার মতো একটা বাচ্চার লাশ এভাবে চাদর দিয়ে ঢাকা ছিল। বিশ্বনাথ কিছুতেই আরেক পাও সামনে বাড়ানোর সাহস পাচ্ছে না। তার পায়ের নিচ থেকে তো যেন মাঠে সরে যাওয়ার মতো অবস্থা। বাতাসের আলতো একটা ছোঁয়ায় যখন লাশটার উপর থেকে চাদরটা সরে যায়, তখন তার পা দেখা যায় একদম আকসারার মতোই। বিশ্বনাথ জোরে একটা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে, আর আমরা জানতে পারি এটা তার একটা খারাপ স্বপ্ন ছিল। হম্বদম্ব হয়ে বিশ্বনাথ উঠে তাড়াতাড়ি আকসারাকে বুকে জড়িয়ে নেয়। ওই ঘটনাটার পর থেকে বিশ্বনাথদের সবকিছু এভাবে এলোমেলো হয়ে গেছে। পরিবারকে হারানোর ভয় এখন সারাক্ষণ বিশ্বনাথের খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। কাজে মন দিতে পারছে না, ভালো করে কিছু করতে পারছে না। পেপার খুললে, টিভি অন করলে এইসব নিউজ সামনে ঘোরাঘুরি করছে। সাথে এতদিন আকসারাকে কেউ টাচ করে আদর করলে যেমনটা কমলার ভালো লাগতো না, বিশ্বনাথ এখন সেরকমই হয়ে গেছে। কাউকে সে আকসারার আশেপাশে আসতে দিচ্ছে না। সে নিজে তাকে স্কুল নিয়ে গিয়ে দিয়ে আসে, আবার নিজে সাথে করে নিয়ে আসে। এরই সাথে বিশ্বনাথ তাদের অ্যাপার্টমেন্টের একটা ছেলেকে ওই দিন ঘটনার সময় ওই অটোওয়ালার যে মোবাইলটা সে নিয়ে এসেছিল সেটা দিয়ে বলে মোবাইলটা একটু আনলক করে দিতে। ছেলেটা একজন মোবাইল এক্সপার্ট ছিল আর কি। কথা মতো সে মোবাইলটা আনলক করে পরবর্তী সিনে সেটা বিশ্বনাথকে দেয়। বিশ্বনাথ মোবাইলটা চেক করে দেখে এ জানোয়ারগুলো এরকমটা শুধু কমলার সাথে করতে যায়নি, বরঞ্চ আরও অনেকগুলো মেয়ের সাথে তারা এরকম করেছে। সাথে সেগুলো ভিডিও করে তাদের ব্ল্যাকমেল করত, যদি কাউকে কিছু বলে তাহলে এগুলো ভাইরাল করে দিবে। এসব কিছু নিয়ে বিশ্বনাথ এতটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়, কাজে কামেও মন দিতে পারছে না। সারাক্ষণ বসে বসে এগুলো নিয়ে টেনশন করে, আর তার চোখের সামনে সব দৃশ্যগুলো ভেসে ওঠে। কাজে গেলে সেখানে দেখে অল্প অল্প বয়সী ছেলেদের বড় বড় অপরাধে পুলিশ ধরে ধরে আদালতে নিয়ে আসছে। আর তারা করছে কি জানেন? ইপটিজিং, ধর্ষণ, ছিনতাইকারী, এরকম এরকম ঘৃণ্যতম অপরাধ। পুলিশ বিশ্বনাথকে বলছে শুধু এসবে এরা থামছে না তো স্যার, আবার সেগুলো তারা ভিডিও করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ বানিয়ে সেখানে শেয়ারও করছে। বিশ্বনাথের মাথায় ঢুকছে না দেশ কোন দিকে যাচ্ছে। এত অল্প অল্প বয়সে এরা এত বড় বড় অপরাধের জগতে কিভাবে ঢুকে যাচ্ছে? এই সব প্রশ্নগুলো বিশ্বনাথের মাথা খেয়ে চলেছে। অবশেষে গিয়ে বিশ্বনাথ সিদ্ধান্ত নেই, এইসবের জন্য কিছু না কিছু একটা তো করতেই হবে। যাতে এরকম অপরাধ থামানো যায়, এর জন্য সে কোনো না কোনো একটা রাস্তা তো বের করবেই। তার মাথায় কোনো একটা প্ল্যান কাজ করছে, যার জন্য পরবর্তী সিনে আমরা দেখি সে কিছু একটার জন্য পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে। আর এখানে পুলিশের সাথে কথা বলে সে তাদের কাছ থেকে কিছুর একটা ফাইল নিয়ে তার মতো করে বেরিয়ে পড়ে। এখন এটা করার সময় বিশ্বনাথের উপর নজর যায় রিপোর্টার ওই মেয়েটার। এরও ইন্টারেস্ট জাগে এটা জানার জন্য এর লয়ার বিশ্বনাথ এত সিরিয়াসলি এখন কি নিয়ে কাজ করছে। এদিকে আমরা বিশ্বনাথকে দেখি একে একে সে অনেকগুলো প্রমাণ কালেক্ট করছে। কি সে প্রমাণগুলো আর সে কী করতে যাচ্ছে, এগুলো সব কিছু আমরা ধীরে ধীরে জানতে পারবো। আর সত্যি বলছি, মাথা ঘুরিয়ে দিবে একদম। পরের দিন সকাল আমরা দেখি বিশ্বনাথ কোথাও যাচ্ছে, আর তাকে ফলো করছিল ওই রিপোর্টার মেয়েটা। আমরা দেখি বিশ্বনাথ আসা হচ্ছে এই মহিলাটার কাছে, এসে বলে, আপনি অটো ড্রাইভার মাল্লেশের ওয়াইফ না? আমি আপনার স্বামীকে জেল থেকে ছাড়াতে চাই। মহিলা বলে, এরকম হলে স্যার আমাদের উপর অনেক মেহেরবান হবে। এত বড় একটা সংসার স্বামী ছাড়া কিছুতে চালানো যাচ্ছে না। এর সাথে কথাবার্তা বলে বিশ্বনাথ তো তার মতো করে বেরিয়ে যায়। আর তার চলে যাওয়ার পর রিপোর্টার মেয়েটা এসে মহিলাটার কাছে জিজ্ঞাসা করে যে বিশ্বনাথ কী জন্য এসেছিল। মহিলাও মেয়েটাকে সব কিছু বলে। পরবর্তী সিনে আমরা দেখি বিশ্বনাথ যখন কুটেছিল তখন এই রিপোর্টার মেয়েটা গিয়ে তাকে ধরে, বলে, স্যার কিছু মনে না করলে আমার কিছু প্রশ্ন ছিল। কয়েকদিন আপনার পিছনে ঘোরাঘুরি করে নোটিস করলাম আপনার হাতে কোনো কেস নেই। এর জন্য আপনি খুঁজে খুঁজে পুরনো কেসগুলো বের করে করে সেগুলো রিওপেন করার চেষ্টা করছেন। কেন এরকমটা করছেন দয়া করে বলবেন প্লিজ। বিশ্বনাথ বলে, আমি যা করতে যাচ্ছি, যাই করি না কেন সবার ভালোর জন্য কাজ করছি। অনেকে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, অনেকে আমার শত্রু হয়ে যাবে, কিন্তু আমি পিছু হাঁটবো না। সময় আসলে তুমিও জেনে যাবে আমি কি করতে যাচ্ছি। তুমি তো রিপোর্টার, আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। বলে বিশ্বনাথ ভিতরে চলে যায়। আর ভিতরে এসে আমরা দেখি বিশ্বনাথ জজ সাহেবের কাছ থেকে একটা শুনানি নিয়ে জজ সাহেবকে রিকোয়েস্ট করছে পুরনো কয়েকজন অপরাধীর কিছু কেস রিওপেন করার জন্য।
বলে জজ সাহেব অনেক মাস আগে এই কেসগুলোর মোকদ্দমা হয়ে গেছে, আর লিস্টে থাকা অপরাধীগুলোর অনেকদিন সাজাও হয়ে গেছে, কিন্তু আজকে এসে আমি মনে করছি তাদের কেসগুলোতে কিছু ত্রুটি আছে, তাই আমি কেসগুলো আবারও রিওপেন করতে চাই। এটা শুনে কোর্টে উপস্থিত সবাই তো রীতিমতো শকড, বলছে এই বিশ্বনাথ কি পাগল টাগল হয়ে গেছে নাকি। অবশ্য জজ সাহেবের কথা, তুমি কি কোর্টের উপর আঙুল তুলতে চাইছো? যে কেস অনেকদিন আগে যথাযথ প্রমাণের সাথে শেষ হয়ে গেছে এবং যা সাজাও শোনানো হয়ে গেছে, তা পুনরায় রিওপেন করার মানেটা কি? বিশ্বনাথ বলে, মুঠেও না স্যার, আমি কোর্টের উপর আঙুল তুলছি না, এটা তো আমার শ্রদ্ধার জায়গা। আমি তো জাস্ট এটা বের করার চেষ্টা করছি যে অপরাধের কারণে এই অপরাধীগুলো আজ সাজা কাটছে, ওই অপরাধটা আদৌ কি তারা নিজেরাই করেছে নাকি তাদের দিয়ে করানো হয়েছে, ওটাই আমি সবার সামনে প্রমাণ করতে চাচ্ছি। জজ সাহেব বলে, তারা নিজেরাই তো স্বীকার করেছে যে অপরাধগুলো তারাই করেছে, তাহলে আপনি কিভাবে বলছেন এটা? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? বিশ্বনাথ বলে, হ্যাঁ স্যার, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ রয়েছে বলেই তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি একটা ডেট দিয়ে কেসগুলো রিওপেন করার। সাথে যে পাবলিক প্রসিকিউটর ভানুমতি যে কেসগুলো লড়েছিল তাকেও কোর্টে উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিশ্বনাথের এইসব কথাগুলো শুনে বাকিরা তো হাসাহাসি করছিল। জাজ বলে, দেখুন, যদি পরবর্তীতে গিয়ে আমরা দেখি যে আপনি কোর্টের সময় নষ্ট করছেন, হুদাই এসব কেসগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন, তাহলে কিন্তু কোর্ট আপনার উপর কঠোর ব্যবস্থা নেবে। আমি আপনার কথা রেখে এ মাসের 5 তারিখ আপনাকে শুনানির ডেট দিচ্ছি, সাথে ওই দিনে পাবলিক প্রসিকিউটর ভানুমতিজির উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। সবার সামনে এখন একটাই প্রশ্ন, লয়ার বিশ্বনাথ কেন এই পুরনো কেসগুলো রিওপেন করছে, তাও আবার যে কেসগুলোর অলরেডি সাজা শোনানো হয়ে গেছে? তার পিছনে কি অন্য কারো হাত রয়েছে? মিডিয়া, নিউজ চ্যানেল সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ছে, কারণ সে আসলে যার কেস রিওপেন করছিল সে অপরাধীগুলো অন্য কোনো অপরাধী জেলে ঢুকেনি, তারা সবগুলো ছিল রেপ কেসের আসামি। মানে বুঝতে পারছেন তো, কোনো ছোটখাটো অপরাধ না, অনেক বড় মাপের। এরকম টোটাল 4 জন অপরাধীকে সে সিলেক্ট করেছে। নিউজ চ্যানেলে যাদের একজনকে দেখানো হচ্ছিল, প্রথম ব্যক্তি হচ্ছেন ধর্মারাও নামের এই লোকটা। ধর্মারাওয়ের উপর কেস হচ্ছে তার ছেলে কোনো একটা অপরাধ করেছে বলে সে নিজের ছেলেকে গুলি করে হত্যা করেছে। দ্বিতীয়জন হচ্ছে সুনীল নামের এই ছেলেটা, যে কিনা নিজের চাচাতো বোনের সাথে খারাপ করে তাকে মেরে দেয়। 3 নাম্বার হচ্ছে মাল্লেশ্বর নামের এই অটো ড্রাইভার, তারও অপরাধ হচ্ছে সেও এক মহিলা যাত্রীকে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে তার সাথে খারাপ করেছে। আর 4 নাম্বার হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট রাঘাবাইয়া নামের এই লোকটা, যার উপর কেস হচ্ছে নিজের মেয়ের বয়সী তার বাসায় কাজকাম করে যে এরকম একটা মেয়ের সাথে সে খারাপ করেছে। এই 4 জনের কেসই বিশ্বনাথ রিওপেন করছে। আর এই 4 জনের কেস কিসের সাথে জড়িত তা তো বুঝতে পারছেন। এখন এরকম অপরাধীর কেস যে বিশ্বনাথ রিওপেন করছে, অবভিয়াসলি এটা সাধারণ জনগণ কিছুতে মানতে পারবে না, যার জন্য বিশ্বনাথের ওয়াইফকেও তার প্রতিবেশীদের কথা শুনতে হচ্ছে। বিশ্বনাথ যখন বাসায় আসে, কমলা তাকে বলে, আমি জানি আপনি টাকার জন্য বা নিজের জন্য কেসটা লড়ছেন না, কোনো না কোনো কিছু একটা ভেবে আপনি এটা করছেন, কিন্তু আমার তো ভয় করছে যদি সবাই আপনার বিরুদ্ধে চলে যায়। বিশ্বনাথ বলে, আমার কিছু হবে না, আমি সবার ভালোর জন্য এটা করছি। এদিকে কমলার যেটা ভয় সেটাই হয়। সাধারণ সব জনগণ বিশ্বনাথের বিরুদ্ধে হয়ে গেছে, তারা সবাই মিলে আন্দোলন করছে। আর সবার একটাই কথা, বিশ্বনাথ এরকম ঘৃণ্যতম অপরাধীগুলোকে ছাড়ানোর জন্য এটা করছে, যেটা তারা কিছুতেই মানবে না। এমনকি দেখা যায় কিছু জনগণ মিলে বিশ্বনাথ কাজে যাওয়ার সময় তাকে ধরে প্রচণ্ড মারধর করে। বলা যায় সময় মতো পুলিশ চলে আসে, বিশ্বনাথ কোনো রকমের বেঁচে গেছে। অন্যদিকে আমরা লতা নামের কলেজের একটা মেয়েকে দেখতে পাই, যাকে কিনা তার কলেজেরই 2 জন ছেলে এসে তার সাথে কথা বলছিল, তাকে একটা ট্যুরে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল। যদিও লতা তাদের মানা করছে, তারপর তারা তাকে অনেক জোরজবস্তি করছিল। সাথে দেখা যায় আড়াল থেকে একটা ছেলে আবার এগুলো ভিডিও করছে। অর্থাৎ তাদের প্ল্যানই হচ্ছে ওরকম মেয়েটার সাথে খারাপ কিছু করার। কিন্তু এটা এসে হাতে নাতে ধরে ফেলে মেয়েটার ভাই, সেদের আচ্ছা মতো কথা শুনিয়ে দিয়ে লতাকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে টিভি, নিউজ চ্যানেলে এত পরিমাণের এসব খবরাখবরগুলো ছড়াচ্ছে, অর্থাৎ এদিকে এই মেয়ের সাথে এরকম হচ্ছে, ওইদিকে ওই মেয়ের সাথে এরকম হচ্ছে। এগুলো দেখে আকসারার মতো একটা বাচ্চা তার মাকে আজ জিজ্ঞাসা করছে, মা, রেপ মানে কি? একজন মাই বুঝতে পারবে সন্তানের এরকম একটা প্রশ্নের মুখোমুখি হওয়াটা কি যে কষ্টের। যাই হোক, সিনশিফটের পরবর্তী দিন কলেজ পড়ুয়া লতা নামের ওই মেয়েটার উপর। লতা একটা বাস স্টপে তার গাড়ির জন্য দাঁড়িয়েছিল। তখনই সেখানে তার কলেজের ওই ছেলেগুলো যেগুলো কাল তাকে ডিস্টার্ব করছিল, তারা এসে লতাকে আবারও ডিস্টার্ব করতে শুরু করে। জোরজবস্তি করে তাকে বলছে গাড়িতে বসতে, তারা নাকি তাকে নামিয়ে দিয়ে আসবে। লতার বারবার মানা করার পরও এরা জোরজবস্তি তাকে গাড়িতে তুলে সেখান থেকে যেতে শুরু করলে তাদের এইসব করতে দেখে নেয় ও রিপোর্টার মেয়েটা। ঘটনার সুবিধা না দেখে এই সাথে সাথে গাড়িটার পিছু নিতে শুরু করে। আর একেইভাবে পিছু নেওয়ার সময় দেখে নেয় বিশ্বনাথ তো সাথে সাথে বুঝে যায় কিছু না কিছু একটা তো হয়েছে, তাই সেও তাদের পিছু পিছু যেতে শুরু করে। এদিকে দেখা যায় এই ছেলেগুলোর সাথে আরও বেশ কয়েকজন ছিল। তারা সবাই মিলে মেয়েটাকে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সেখানে নিয়ে গিয়ে তার সাথে খারাপ করার চেষ্টা করছে।
তাকে নেশা জাতীয় কিছু একটা খাইয়ে দেয়, আবার সেগুলো মোবাইলে ভিডিও করছে। পিছন পিছন ওই রিপোর্টার মেয়েটাও সেখানে এসে হাজির। এদেরকে এসব করতে বাধা দিতে গেলে এরা উল্টো তাকেও ধরে নেয়। এরপর সবাই মিলে তাদের দুজনের উপরে ঝাঁপিয়ে পড়ে। আবার পিছু করতে করতে ততক্ষণে সেখানে বিশ্বনাথও এসে হাজির। বিশ্বনাথ চলে আসায় এই জানোয়ারগুলো সবাই তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে। সে ঠিক টাইমে আসায় এই মেয়েগুলোর ইজ্জত বাঁচল। বিশ্বনাথ ওই রিপোর্টার মেয়েটাকে বলে, দেখেছ, এটাই আজ তোমাদের সাথে যেটা হতে যাচ্ছিল, এই অপরাধটা দূর করার জন্যই আমি এত সব কিছু করছি। এদিকে দেখা যায় এই ছেলেগুলো বাইরে এসে প্ল্যানিং করছে তারা বিশ্বনাথকে জানে শেষ করে দিবে। কারণ ওই মেয়েগুলো ভিডিওর ভয়ে চুপ থাকলেও এ তো লয়ার, এ ডাইরেক্ট তাদের ফাঁসিয়ে দিবে। প্ল্যানিং করে তারা পিছন থেকে গিয়ে বিশ্বনাথের উপর হামলা করে দেয়। মারতে মারতে তাকে বাইরে নিয়ে এসে অবশ্যই একটা কাঁচের বোতল ভেঙে তার পেটে ঢুকিয়ে দেয়, যে দৃশ্যটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বিশ্বনাথকে মেরে ধরে এরা তো এখান থেকে পালিয়ে যায়। তারপর কি হয়েছিল না হয়েছিল এটা তো আমরা সবাই দেখেছি। বিশ্বনাথকে হসপিটাল নিয়ে যাওয়ার ফলে কোনো রকমে সে বেঁচে গেছে। আর এভাবে দেখতে দেখতে সিন শিফট হয় 5 তারিখ, কেসের শুনানির দিন। কমলা অবশ্য কোনোভাবে বিশ্বনাথকে যেতে দিচ্ছে না, কারণ তার যদি কিছু হয়ে যায়। বিশ্বনাথ বলে, কমলা, এভাবে ভয়ে ভয়ে জীবন পার করা যাবে না। দেশের দিন দিন যে মহামারীটা ছড়িয়ে পড়ছে, বাঁচতে হলে তার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হবে। আর এই লড়াই যদি আমি মরেও চাই তাহলে আমার কোনো আফসোস থাকবে না। অ্যাটলিস্ট ভালো কিছু করতে গিয়ে শহীদ হব। সময় হলে সবাই বুঝতে পারবে। এসব বলে বিশ্বনাথ কোর্টে চলে আসে। কোর্টের সামনে সবাই মিলে বিশ্বনাথের বিরুদ্ধে আন্দোলন করছে। টিভি, নিউজ চ্যানেলে সব জায়গায় এই খবরটাই চলছে। কেউ কেউ তো পিছনে ছুরি, পিস্তল এসব নিয়ে রেডি ছিল, সুযোগ বুঝে তারা বিশ্বনাথকে শেষ করে দিবে। যাক, সবকিছুর পরে কোর্টের কার্যক্রম শুরু হয়। সে লয়ার ভানুমতিও উপস্থিত ছিল। জজ সাহেব তাকে বলে যে আরোপীদের বিরুদ্ধে এই মোকদ্দমাটা চলছে তাদের সেই কেসগুলোর ডিটেলসগুলো বলতে। ভানুমতিও বলতে শুরু করে, জজ সাহেব, আমি আজ থেকে এখন পর্যন্ত কোনো ভুল কেস লড়িনি। যে 4 আসামির কেস আমাদের লয়ার বিশ্বনাথ যে ওপেন করাচ্ছেন, তাদের কেসগুলো আমি লড়েছিলাম। এমনকি কোর্টে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দেখিয়েই তাদের সাজার ব্যবস্থা করেছিলাম। কিন্তু এতগুলো প্রমাণ, এত কিছু করার পরও আমাদের বিশ্বনাথ যে আমাকে কেন যে ভুল প্রমাণিত করাতে চাচ্ছেন আমি তা বুঝতে পারছি না। যাক, এরপর একের পর এক আসামিগুলোকে কাঠগড়ায় নিয়ে আসা হয়। প্রথমে নিয়ে আসা হয় মাল্লেশ নামের ওই অটোওয়ালাটাকে, যার উপর আরোপ হচ্ছে একজন মহিলা যাত্রীর সাথে সে খারাপ করেছে। মাল্লেশ সেবারের মতো এবারও তার দোষ স্বীকার করে নিয়েছে। ভানুমতি বলে, ওইবারও আমি তোমাকে হাতে নাতে সব প্রমাণ কালেক্ট করে তোমাকে সাজা পাইয়েছি, তারপরে তোমার কেসটা আবার রিওপেন করার মানেটা কি? মাল্লেশ বলে, ম্যাডাম, আমি তো কিছু জানি না। ওই লয়ার স্যারে আমার সাথে জেলে দেখা করে বলেছে ভালো কিছুই হবে, এই জন্য তো আমি রাজি হয়েছি। এবার জজ বিশ্বনাথকে বলে, তোমার লিস্টের প্রথম আরোপি তো সে নিজে নিজে তার দোষ স্বীকার করে নিয়েছে, তাহলে এবার তুমি কি বলতে চাও? বিশ্বনাথ কোর্টের অনুমতি নিয়ে মাল্লেশের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে যাই। বলে, মাল্লেশ, এত মাসের এত তারিখ তোমার উপর আরোপ উঠেছিল তুমি এরকম একটা মেয়ের সাথে খারাপ করেছিলে, তাই তো? মাল্লেশ বলে, আর কয়বার বলবো স্যার, শুরুতেও তো আমি সবকিছু স্বীকার করে নিয়েছি। বিশ্বনাথ বলে, আমি যা বলছি তার ঠিক ঠিক উত্তর দাও। ঘটনার আগে ঠিক ওই দিন এক্স্যাক্টলি তুমি কি করছিলে, আর যা যা হয়েছিল সবকিছু ডিটেলসে বলো। মাল্লেশও বলতে শুরু করে, স্যার, ওই দিন সাইডে দাঁড়িয়ে আমি মোবাইল দেখছিলাম। একজন সবজি বিক্রেতা মহিলা আমার গাড়িতে উঠে কিছু দূর সামনে যাবে। একে দেখে আমার মনে ইচ্ছা জাগে, যার জন্য আমি গাড়ি জঙ্গলের ভিতরের দিকে নিয়ে যাই এবং সুযোগ বুঝে তার সাথে খারাপ করি। বিশ্বনাথ জিজ্ঞাসা করে, তুমি কি সেই মহিলাকে চিনতে? আগে কখনো দেখেছিলে বা তার নাম জানো? মাল্লেশ বলে, না স্যার, অপরিচিত ছিল। বিশ্বনাথ বলে, তাহলে কিভাবে তাকে দেখা মাত্রই তোমার মনে তার সাথে খারাপ করার জন্য ইচ্ছা জাগলো? কি সে মহিলার কি চলাচরিত্র খারাপ ছিল, না তার কাপড় চোপড় খারাপ ছিল? এটা শুনে কুটো উপস্থিত সব মহিলাগণ বিশ্বনাথের উপর ক্ষেপে যায়, কারণ সে কার চরিত্রের উপর আঙুল তুলছে। কিন্তু বিশ্বনাথের কথা, সে যা জিজ্ঞাসাবাদ করছে তাকে যেন শান্তিতে তা করতে দেওয়া হয়। এরপরে গিয়ে যে যা বলবে সে তাই মানতে রাজি। বলো মাল্লেশ, তুমি কি তখন নেশা করেছিলে? মহিলা তোমার গাড়িতে ওঠার আগে তুমি কি করছিলে? মাল্লেশ বলে, না স্যার, নেশা না। আপনি বলেছিলেন না তাকে দেখা মাত্র আমার ইচ্ছা কিভাবে জাগে? আসলে আমি তখন মোবাইলে খারাপ ভিডিও দেখছিলাম, এমনটা আমি মহিলাটা আসাই আমার মধ্যে খারাপ ইচ্ছা জাগে। বিশ্বনাথ জজ সাহেবকে বলে, স্যার, এই পয়েন্টটা নোট করবেন। বিশ্বনাথ মাল্লেশের কাছ থেকে এতটুকু জিজ্ঞাসাবাদ করে তাকে পাঠিয়ে দেয়। এরপর দ্বিতীয় আসামি ধারমারাও নামের এই ব্যক্তিকে হাজির করা হয়। এর উপর আরোপ হচ্ছে কোনো একটা কারণে রাগের মাথায় এই গুলি করে তার ছেলেকে হত্যা করেছে। বিশ্বনাথ ধারমারাওকে জিজ্ঞাসা করে, ছেলে কি এমন অপরাধ করেছিল যে আপনি তাকে হত্যা করেছেন? ধারমারাও কান্না করে করে বলতে শুরু করে, আমি একজন ছোটখাটো স্কুল মাস্টার, ছেলে ভুল করলে তাকে শাস্তি দিব, এটাই স্বাভাবিক। যে সময় যে জিনিসটা সে আমার কাছে চেয়েছিল আমি তাকে সেই জিনিসটা এনে দিয়েছি, মোবাইল, ল্যাপটপ সবকিছু দিয়েছি। কিন্তু শেষমেশ সে কি করলো? অপরাধের কালো একটা জগৎ বেছে নিল,
যে স্কুলের স্টুডেন্টদের আমি নিজের সন্তানের মতো ভালোবাসতাম, তাদের মধ্য থেকে একটা মেয়ের সাথে সে খারাপ করে সেগুলো ভিডিও করে হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় ছড়িয়ে দেয় আমার ছেলে। কি করতাম আমি? সবার সামনে আমি কিভাবে মুখ দেখাতাম? নিজের ছেলেকে শিক্ষা দিতে পারিনি, আর বাকি ছেলেদের কি শিক্ষা দিব? মেয়েটা যখন কান্না করে করে আমাকে সব কিছু বলে, আমার ভিতরে রুটা পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্যই আমি আমার ছেলেকে না, একজন শয়তানকে শাস্তি দিয়েছি। বেশ করেছি। সব বাবা মাকে এটা দেখে শিক্ষা নেওয়া উচিত। সন্তানকে যখন তখন যেটা সেটা হাতে তুলে দেওয়া একদমই উচিত না। এজক বিশ্বনাথের কথা মতো এটুকু নোট করা হয়। এরপর 3 নম্বর আসামি সুনীল নামের এই ছেলেটাকে হাজির করা হয়। এই সুনীলের উপর আরোপ হচ্ছে সে তার নিজের ছোট্ট চাচাতো বোনের সাথে খারাপ করেছে, কিন্তু এখন সে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। লজ্জায় অপরাধ বোধ করে সে ভালো করে কারোর দিকে তাকাতেও পারছে না। বারবার বলছে আমার এই মোকদ্দমা চাই না, প্লিজ আমাকে আবারও জেলে পাঠিয়ে দিন। তারপর বিশ্বনাথ এক প্রকার জোরজবস্তি করেই তার কাছ থেকে জিজ্ঞাসা করে যে ওই দিন আসলে কি হয়েছিল, ঘটনার আগে কি কি করেছিলে। সুনীল বলে, স্যার ওই দিন আমাদের কলেজ তাড়াতাড়ি শেষ হয়েছিল। আমি এবং আমার বন্ধু মিলে আমরা মোবাইলে খারাপ ভিডিও দেখছিলাম। এর কিছুক্ষণ পর আমি বাসায় চলে আসি। আমার মা বাবা তখন বাসায় ছিল না, কয়েকদিনের জন্য তারা গ্রামে গিয়েছিল। এরপর যখনই আমি টিভি দেখার জন্য টিভি অন করি, তখনই টিভিতেও আমার সামনে কিছু খারাপ খারাপ ভিডিও আসে। ঠিক ওই সময় আমার চাচাতো বোন কিছু ম্যাথের কোয়েশন নিয়ে আসে সলভ করার জন্য। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আর এত বড় একটা পাপ করে বসি। বিশ্বনাথ এর কাছ থেকেও এতটুকু জিজ্ঞাসাবাদ করে একেও পাঠিয়ে দেয়। কারো মাথাতে কিছু ঢুকছে না যে বিশ্বনাথ কি করতে চাচ্ছে। সবাই তো নিজে নিজে তাদের দোষ স্বীকার করে নিচ্ছে। যাই হোক, এরপর লিস্টের শেষ আসামি রাগা ভাইয়া নামের এই লোকটাকে উপস্থিত করা হয়। কিন্তু এবার উপস্থিত বাকি লয়ারগুলো বিশ্বনাথের উপর ক্ষুব্ধ, কারণ একের পর এক এভাবে সবাইকে ডাকছে, আর তারা কিভাবে কি করেছে না করেছে সেগুলো জিজ্ঞাসাবাদ করে আবারও তাদের পাঠিয়ে দিচ্ছে। এরকম করে তো সে সময় নষ্ট করছে। পরিষ্কারভাবে সে কিছু বলছে না যে সে কি করতে চাচ্ছে। বাট বিশ্বনাথের কথা একটাই, এসব করার জন্য তার কাছে যথেষ্ট কারণ এবং প্রমাণ আছে। যেমনটা ভালো মানুষের মুখোশ পরে থাকলে যেরকম সবাই ভালো হয় না, তেমনি অপরাধ স্বীকার করে নিলে সবাই অপরাধী হয়ে যায় না। এবার সবকিছুর পর রাগা ভাইয়া নামের এই লোকটা বলতে শুরু করে, স্যার আমি আদৌ কি অপরাধ করেছি নাকি আমাকে দিয়ে করানো হয়েছে? হ্যাঁ, আমি মানছি আমি অপরাধী, কিন্তু আজ আমি এখানে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আসিনি, বা নিজের সাজা কমাতেও না। আজ আমার এখানে আসার একটাই কারণ, সবার সামনে আসল সত্যটা তুলে ধরা। সরকারি চাকরিজীবী থাকাকালীন কত রেওয়ার্ডস, কত মেডেলস পেয়েছিলাম আমি, আর জব থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পরে আমার একমাত্র সঙ্গী হয় এই টিভি এবং মোবাইল। শুধু একদিনই নয়, যে কোনো দিনই টিভি অন করলেই বলৎকারের নিউজ, খারাপ খারাপ ভিডিও এইসবই চোখের সামনে ঘুরপাক খেতে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু এগুলোই। টিভি অফ করে হাতে নিউজ পেপার নিলাম, আর সেখানেও একই রকম অবস্থা। মোবাইলের কথা তো বাদই দিলাম, যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অশ্লীলতা ছাড়া আর কিছুই নেই। কিভাবে দিন পার করব? যেখানে দেখছি সেখানে এসব কিছু। একটা মানুষের ভিতর প্রতিনিয়ত জোরপূর্বক এসব কিছু ঢুকানো হচ্ছে, তাহলে কিভাবে মানুষের মস্তিষ্কটা সুস্থ থাকে? হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি আমি আমার কাজের মহিলার সাথে যেটা করেছি সেটা অন্যায়। এর জন্য আমাকে ফাঁসি দিয়ে দিন, আমার কোনো আফসোস নেই। তবে হ্যাঁ, শুনে রাখুন, এর আগে আমাদের মাথায় এরকম খারাপ চিন্তাগুলো যে জিনিসটা মাথায় ঢুকাচ্ছে, সেই জিনিসগুলোকে ফাঁসি দিন, কারণ সেই জিনিসগুলো বাধ্য করছে অপরাধ করার জন্য। এসব কিছু বলে বলে রাগা ভাইয়া অনেক কান্না করে। অবশেষে বিশ্বনাথকে জিজ্ঞাসা করা হয় যে এত সব কিছু করেছে এর উদ্দেশ্যটা কি। সবাই তো সবার দোষ স্বীকার করে নিল, কিন্তু তারপর বিশ্বনাথ বলে যায় যে তারা অপরাধ করেনি, তাদেরকে দিয়ে অপরাধ করানো হচ্ছে। আর যে অপরাধটা করাচ্ছে সেটা হলো এটা বলে বিশ্বনাথ একটা মোবাইল বের করে সবার সামনে তুলে ধরে, বলে এই করছে সব, যা কিছু হচ্ছে এর জন্যই হচ্ছে। এসব বলে বিশ্বনাথ সবার সামনে এতগুলো এরকম অপরাধের নিউজ রাখে যেগুলো দেখে জজ সাহেবের মাথায় চক্কর দিয়ে ওঠে। বিশ্বনাথ বলে যে 4 জনের কেসটা আমি সামনে নিয়ে এসেছি, সবার মধ্যে কমন পয়েন্ট একটাই, যেটা হচ্ছে উস্কানো, অপরাধের জন্য বাধ্য করা, আর সেটা করছে একমাত্র এই মোবাইল ফোনেই। এসব বলে বিশ্বনাথ জজ সাহেবকে তার পরিবারের সাথে ঘটে যাওয়া ওই ঘটনাটার ভিডিওটাও দেখায়। এরপর একে একে কমন পয়েন্টগুলো বলতে শুরু করে। 4 জনের অপরাধের বেলাতে মূল কারণ ছিল মোবাইলে খারাপ খারাপ ভিডিও দেখা। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেখানে ঢুকছে না কেন আজকাল মানুষের সামনে এইসব নোংরা নোংরা ভিডিওগুলো ঘুরপাক খেতে থাকে। এটা কি যথেষ্ট নয় মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার জন্য? এই জন্য তো আমি বলছি মানুষকে অপরাধের জন্য বাধ্য করছে এই জিনিসটাই। আজ বাচ্চা থেকে শুরু করে বুড়ো জোয়ান সবার হাতে হাতে স্মার্টফোন। 15 থেকে 16 বছর হওয়ার আগে বাচ্চাদের বাইক কিনে দিচ্ছে, দামি দামি মোবাইল ফোন কিনে দিচ্ছে, যখন যেটাই চাচ্ছে সেটাই দিচ্ছে। এইটুকু যথেষ্ট তাদের অপরাধের দিকে ঠেলে দেওয়ার জন্য। বিশ্বনাথের এসব কথাবার্তা শুনে এই লয়ারটা দাঁড়িয়ে বলে, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এসব অপরাধের জন্য টিভি, মোবাইল, নিউজ পেপার এসবই দায়ী? বিশ্বনাথ বলে, অবশ্যই। এতক্ষণে এতটুকু বুঝতে পারেননি?
দাঁড়ান, প্রমাণ লাগবে? তাহলে 2 মিনিটের জন্য দয়া করে আপনার মোবাইলটা একটু এদিকে দিন, আমি প্রমাণ করে দিচ্ছি। এটা শুনে বেটা তো ভয় পেয়ে যায়। হিস্টোরি চেক করলে তো শেষ, যার জন্য সে মোবাইল দিতে রাজি না। বিশ্বনাথ মন খারাপ করে বলতে শুরু করে, জজ সাহেব, আর যেখানে যাচ্ছি না কেন, রাস্তাঘাট, বাস, সিএনজি, এমনকি টয়লেটেও আমরা এই টেকনোলজিতে ঘেরা। এর মধ্য থেকে কমসে কম 90% লোকের মস্তিষ্ক বিকৃত করে দেয় এরকম অশ্লীলতা ছড়ানো এইসব ভিডিওগুলোই। আপনারা আমাকে বলছেন না আমার কাছে কি প্রমাণ রয়েছে? আপনার হাতে থাকা মোবাইল ফোনটাই প্রমাণ। এটাই আজ আমাদের দিয়ে এসব করাচ্ছে। এটার জন্য আমরা যত কঠোর কঠোর ব্যবস্থা নিয়ে আসছি না কেন, কোনোভাবে অপরাধ থামানো যাচ্ছে না। আর সেটা কেন যাচ্ছে না আমি জানি, আপনি জানি, আমরা সবাই জানি। তারপর আমরা কিছু করতে পারছি না। এই টেকনোলজি হাতে নিয়ে এক ক্লিক করলেই পুরো বিশ্ব দেখা যাচ্ছে। আর আমরা সেখানে যেটা দেখছি আমরা ওইটা শিখছি। স্ত্রী, পরিবার, মহিলাদের আমরা হাতের কাঠপুতলি বানিয়ে নিয়েছি। আমরা ভাবতে শুরু করেছি ভিডিওতে যেরকমটা হচ্ছে সেরকমটা তারা আমাদের কেন দিতে পারছে না। এই জন্য তো আজ এত ধরনের অপরাধ। আজ আমি চিৎকার করে সব পুরুষদের বলতে চাই, মহিলাদের ধর্ষণকারী না, তাদের বন্ধু হতে শেখো, তাদের নিরাপত্তা দিতে শেখো, কারণ তারা আমাদের মা। আমাকে শাস্তি দিবেন স্যার যদি মনে করেন আমি এসব সবার সামনে নিয়ে এসে কোর্টে সময় নষ্ট করেছি। আমার কোনো আফসোস নেই। মানুষের ভেতরে লুকিয়ে থাকা শয়তানটা বের করার জন্যই আমি এই কেসগুলো নিয়ে গবেষণা করে সেগুলো রিওপেন করেছি স্যার। টেকনোলজির নামে আমরা যে অশ্লীলতার অপরাধের সাথে জড়িয়ে পড়ছি ওইটাই সবার সামনে নিয়ে আসার জন্য করেছি। বিশ্বনাথের এইসব কথাগুলো শুনে সবাই তাদের ভুল বুঝতে পারে। এতক্ষণ যারা তার বিরুদ্ধে আন্দোলন করছিল এখন সবাই তার পক্ষে হয়ে যায়, আর যারা তাকে মারার উদ্দেশ্য নিয়ে এসেছিল তারাও তার ফ্যান হয়ে গেছে। অবশ্যই জজ সাহেব এসব শোনার পর নির্দেশ দেয় ওইসব ওয়েবসাইট, ওইসব অ্যাপসগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য যেগুলোর দ্বারা অশ্লীলতা ছড়াচ্ছে। সাথে এটাও অপরাধ বলে গণ্য হবে যারা এরকম খারাপ ভিডিওগুলো ছড়াচ্ছে আর এগুলো যারা দেখছে উভয়ে সমান অপরাধী। এভাবে বিশ্বনাথ দারুণ প্ল্যানিংয়ের সাথে বিষয়টা সবার সামনে নিয়ে এসেছে। অর্থাৎ অপরাধের মূল সূত্রটা কোথা থেকে শুরু হচ্ছে সেটাই। সত্যি বলতে মুভিটা দেখার সময় আমার এটাই মনে হয়েছে এই মুভিটা যেন আজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির হুবহু চিত্র তুলে ধরেছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এইসব নিউজগুলো মা বোনের সাথে কত অন্যায়, কত অত্যাচার হচ্ছে, কেন আমরা মানুষের জন্য পশু হয়ে যাচ্ছি। আজ এ পরিস্থিতি রাতে ঘুমাতে দিচ্ছে না, কেন করছে মানুষ এরকমটা? সত্যি বলতে আমি কি বলবো, আমি কিভাবে আপনাদের গুছিয়ে এসব বলবো আমার মুখ দিয়ে বের হচ্ছে না। শুধু এটুকুই বলছি, বোনেরা আমার, সাবধানে থাকিস তোরা। যে বুকে কষ্ট নিয়ে ভিডিও এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন।